পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, সই হবে 5টি সমঝোতা স্মারক। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত সামরিক চাপ বাড়াতে হবে, নেতানিয়াহুর কথায় সম্মতি ট্রাম্পের। সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা, টেক্সাসে অস্ত্রধারীর গুলিতে নিহত 3, সন্দেহভাজন গ্রেফতার। ওয়াশিংটন ডিসিতে সহিংসতা নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন। দাবানলে বিপর্যস্ত ইউরোপ, স্পেনে দ্রুত ছড়াচ্ছে আগুন, পড়ছে একরের পর একর বনাঞ্চল। আলবেনিয়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত সামরিক চাপ বাড়াতে হবে বলে নেতানিয়াহুর কথায় সম্মতি জানালেন ট্রাম্প। যদিও ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, সামরিক অভিযানের মাধ্যমে যদি সমাধান হতো তাহলে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। গাজায় একদিনে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন আরও 46 ফিলিস্তিনি। জবাবে উপত্যকাটির উত্তর ও দক্ষিণে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। একই সঙ্গে ভয়াবহ মানবিক সংকট, ক্ষুধায় মৃত্যুর মিছিল ও সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। গাজায় এখন প্রতিদিনই বাড়ছে মরদেহের সংখ্যা, ছড়িয়ে পড়ছে ক্ষুধা, পিপাসা আর বঞ্চনা। প্রতিদিনই নিরীহ আর ক্ষুধার্তদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই জবাবে গাজার উত্তর ও দক্ষিণে অগ্রসর ইসরায়েলি সেনাদের উপর 3টি হামলা চালিয়েছে হামাস। রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়ক ও জৌরব পাহাড়ের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়। গাজা সিটির তুফা এলাকায় 2 সেনাকে গুলি করে গুরুতর হতাহত করার দাবিও করে তারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে হামাস জিম্মিদের ছাড়বে না, তাই সামরিক চাপ বাড়াতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সতর্ক করে বলেছেন, যদি সামরিক সমাধান সম্ভব হতো যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানান। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টির রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, 1/3 বেশি জনগণ টানা কয়েকদিন খাবার পাচ্ছেন না। 200-র বেশি মানুষ অনাহারেই মারা গেছেন। অন্যদিকে গাজায় সাংবাদিক হত্যার ঘটনায় ইউরোপ জুড়ে বিক্ষোভ ও শোকসভা হয়েছে। অসলোতে নরওয়ের পার্লামেন্টের সামনে প্রদীপ জ্বালানো হয়। এক সাংবাদিক আন্তর্জাতিক প্রেস কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান। স্টকহোম ও লন্ডনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও সাংবাদিক হত্যার নিন্দাসূচক ব্যানার নিয়ে সমবেত হন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ আল জাজিরার 5 সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। গাজাবাসীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো সাংবাদিক আনাস আল শরীফ। দীর্ঘদিনের সাংবাদিকতায় সত্য প্রকাশে আপোষহীন আনাস মৃত্যুর আগ মুহূর্তেও প্রচার করেছিলেন গাজায় প্রবল বোমাবর্ষণের চিত্র। শেষ বার্তায়ও প্রকাশ পেয়েছে তীব্র ক্ষোভ আর হতাশা, যা নাড়িয়ে দিয়েছে বিশ্ব মানবতাকে। অকুতোভয় এই সাংবাদিকের মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং তীব্র মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে। From Gaza City, honey, what do we know? আনাস আল শরীফ 28 বছর বয়সী টকবগে এক যুবক। সত্য প্রকাশে অবিচল এই তরুণ নিজের জীবনের ঝুঁকি নিয়েই গাজার উত্তরাঞ্চল থেকে যুদ্ধের ভয়াবহতা সরাসরি প্রচারে কাজ করে যাচ্ছিলেন। সাংবাদিকতার মহান ব্রতের সামনে নিজের জীবনের মায়া যে বড়ই তুচ্ছ। মৃত্যুর আগ মুহূর্তেও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হয়ে তিনি প্রচার করছিলেন গাজায় প্রবল বোমা বর্ষণের চিত্র। মৃত্যুর অনেক আগেই শেষ বার্তা লিখে রেখে গেছেন আনাস। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত সেই বার্তায় আনাসের ক্ষোভ আর হতাশা নাড়িয়ে দেয় বিশ্ব মানবতার বিবেক। আনাস সেই বার্তায় লেখেন, সর্বোচ্চ যন্ত্রণার মধ্য দিয়ে গেলেও কখনো সত্যকে বিকৃত করেননি তিনি। তার একমাত্র আশা ছিল আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছেন, যারা এই হত্যাকে মেনে নিয়েছেন। ইসরায়েলের রোশানলে পড়া অকুতোভয় এই সাংবাদিকের মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং তীব্র মানবিক বিপর্যয়ের প্রতীক। আল জাজিরা নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি নগ্ন ও পূর্ব পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা ও সংবাদকর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সহ সব প্রাসঙ্গিক সংস্থাকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।
এদিকে আনাসকে ইচ্ছাকৃতভাবে হত্যার কথা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হামাসের একটি সেলের প্রধান ছিলেন এই সাংবাদিক। তবে মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, আনাসের বিরুদ্ধে আনা এই অভিযোগের কোনো প্রমাণ নেই। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইরিন খান। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। বাংলাদেশ সময় সকাল ৮টায় এ বৈঠক শুরু হয়। দ্বিপাক্ষিক বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম ও ডক্টর মোহাম্মদ ইউনূস একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে পুত্রজায়ায় পারদানা পুত্রা ভবনে ডক্টর ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এছাড়া এদিন মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ৩ দিনের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে, যার মাধ্যমে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি, রোহিঙ্গা সংকট সমাধান সহ বেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে। Closer. Particularly many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. And they're being treated very well as a friend, as someone part of the family. It's not workers coming from outside, let them work. It's not like that. They're very, very happy to work here. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. And they learn a lot. They take this learning back home, start their own businesses, and set up their own economic activity. We're grateful to Malaysia for doing that. So one of the things that when we came to take the responsibility of the country as a government, just about a year back, in the circumstances which is uprising of the young people supported by general public because of a regime which is was kind of killing people on the street for demonstrations and also having misrule and destroying the institutions of the country completely. So that uprising brought a new government, and I was invited to head that government. And I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. A wonderful feeling to find a friend to coming up at the hour of need when we're desperately looking for some support somewhere because we had no idea which way we are moving. We are very happy to have that, and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy, have restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments.